ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের গ্র্যাভিটেশন থেকে যে হটস নিউমেরিক্যাল প্রবলেম বা সেট 3 গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। তো এর আগের দিন ক্লাসে আমি তোমাদের সেট 1 সেট 2 গুলো করিয়ে দিয়েছি। এছাড়াও বিভিন্ন অধ্যায় থেকে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি। তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবে আর চেষ্টা করবে যাতে সহজে বুঝে নেওয়া যায়, তার জন্য করিয়ে দেওয়া। তো ভালো করে শিখে নাও তোমরা এবং ভালো করে বুঝে নাও। গ্র্যাভিটেশনটা আমি বলেই দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের এবছরের যে সিলেবাস তাতে একটা টপিক শুধু বাদ দিয়েছে, সেটা জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় কৃত্রিম উপগ্রহ, বা যেটাকে আমরা বলি যে উপগ্রহগুলো নিরক্ষীয় তলে প্রদক্ষিণ করে পৃথিবীকে কেন্দ্র করে 24 ঘন্টায় এক পাক। তো যাই হোক, সেটা তোমরা একটু জেনে রাখবে তথ্যটা, কারণ ওখান থেকে অঙ্ক করতে আমাদের কাজে লাগতে পারে। তো ওইটা খুবই একটা ছোট একটা টপিক, ওটাকে বাদ দেওয়া যায় না, তাও শিখে রাখা ভালো। তো চলো, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো গ্র্যাভিটেশনের থিওরি ক্লাসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম আগের ভিডিও ক্লাসে। তো তোমরা সেখান থেকে দেখে নিও, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব যত দ্রুত সেই সমস্যাগুলোর সমাধান করে দেবার। তো আজকে আমরা শুরু করছি হটস নিউমেরিক্যাল প্রবলেম 1 নম্বর থেকে। তো যারা নতুন তারা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করি আজকের ক্লাস 1 নম্বর গ্র্যাভিটেশনের হটস নিউমেরিক্যাল প্রবলেম। আচ্ছা, প্রথম প্রবলেম বলেছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব এত এবং চন্দ্রের গড় দূরত্ব এত হলে, আচ্ছা পৃথিবী থেকে সূর্য, এই ধরো যদি এটা আর্থ ধরি, এটা সূর্য, আর এটা আর্থ থেকে ধরলাম মুন, তো এদের গড় দূরত্ব বলে দিয়েছে। আচ্ছা, প্রথমটার সূর্য পৃথিবী থেকে 1.5 10⁸, এটার ডিস্টেন্স বলেছে 1.5 × 10⁸ কিলোমিটার। আর পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব বলেছে 38,400 কিমি। 38,400 কিমি হলে, আর পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ বল চন্দ্রের আকর্ষণ বলের 150 গুণ হলে, আচ্ছা তো দেখো এর ভর ধরলাম mE, এটা ধরলাম ms, এটা mE, এটা m মন। তাহলে বলগুলো কত হবে, ফোর্সগুলো, এদের ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করছে আর্থ আর সানের মধ্যে, জি mE ms বাই এটাকে বললাম r1, এটা r2, মানগুলো পরে বসাবো, r1 স্কয়ার, আর আর্থ আর মুনের মধ্যে যে বলটা কাজ করছে জি mE mm বাই r2 স্কয়ার। ওকে, তো আমাদের বলে দিয়েছে পৃথিবীর ওপর সূর্যের যে আকর্ষণ বল চন্দ্রের আকর্ষণের 180 গুণ, তার মানে FES-টা 180 FEM। চন্দ্রের যে আকর্ষণ বল এটা সূর্যের আকর্ষণ বলটা চন্দ্রের আকর্ষণ বলের 180 গুণ। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে আসছে জি mE ms বাই r1 স্কয়ার সমান 180 জি mE m মন বাই r2 স্কয়ার। তাহলে এখানে দেখো জিএমই কেটে গেল। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, সূর্যের ভর চন্দ্রের ভরের কত গুণ, তাহলে ms বাই mm কত আসছে 180 ইন্টু r1 স্কয়ার বাই r2 স্কয়ার। তো মানগুলো আমরা এবার বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে 180 ইন্টু r1 কত ছিল 1.5 × 10⁸ হোল স্কয়ার ডিভাইডেড বাই r2 কত ছিল, দুটোই যেহেতু কিলোমিটার, মিটারে কনভার্ট করলাম না, অনুপাত হচ্ছে, দুটো কিলোমিটার, ওপরটাও কিলোমিটার নিচটাও কিলোমিটার, তাহলে 38400 স্কয়ার। এটা আসছে 2.746 × 10⁹ 38400 কিমি
আর মানে 2.75 ইন্টু 10⁹। আমার মনে হচ্ছে এখানে এই দূরত্বটা একটু ভুল দিয়েছে। 38,400 কিমি হিসেবে আমাদের কোনো ভুল নেই, এখানে উত্তরটা ভুল আছে, একটুখানি অঙ্কটায় তথ্যভিত্তিক গন্ডগোল আছে। 38,400 কিমি না হতে পারে না ওটা। তো যাই হোক, যেটা উত্তর এসছে সেটাই। তাহলে এখানে সূর্যের ভর চন্দ্রের ভরের এত গুণ, এটাই উত্তর হবে। যদি তথ্য ঠিক থাকে তাহলে উত্তর এটাই হবে, নাহলে 10⁷ হতে গেলে এটাকে আমার একটা শূন্য থাকতে হবে, আর একটা যদি শূন্য থাকে এটা 10⁷ হবে। এখানে দেখো দিয়েছে 38400, 384, তিনটে শূন্য হলে দেখতে ভুল করছি না, হ্যাঁ ঠিকই আছে, এটাই তাহলে আমাদের উত্তর হবে। তাহলে সূর্যের, তাহলে ms মানে সূর্যের ভর সমান চাঁদের ভরের 2.75 ইন্টু 10⁹ গুণ, তাহলে এটাই আমাদের উত্তর আসছে। ঠিক আছে, তো যেটা দিয়েছে সেই তথ্য অনুসারে আমি অঙ্কটা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এটাকে আর একটা শূন্য দিত, 3,84,000 দিত, তাহলে উত্তরটা মিলে যেত বইয়ের সঙ্গে। এখানে 7 আছে, 7 আসতে গেলে নিচে আর একটা শূন্য আসলে এটা 7 আসতো। ঠিক আছে, তোমরা দেখতে পারো সেইভাবে। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড প্রবলেমে যাব, তোমরা দেখে নাও ঠিকভাবে। তো এখানে অঙ্কটার তথ্যভিত্তিক একটু গন্ডগোল আছে আমার মনে হচ্ছে, কারণ 38,400 হবে না, ওটা 3,84,000 হতে পারে। আচ্ছা, পরের যে প্রবলেম সেটা আমরা দেখব এবার। 2 নম্বর কি সমস্যা দিয়েছে, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে নেবে কিভাবে করাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় প্রবলেম আমাদের দিয়েছে বৃহস্পতি গ্রহের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের m1 ধরলাম বৃহস্পতির ভর, আর r1 ধরলাম বৃহস্পতির ব্যাসার্ধ। ব্যাস যত গুণ হবে ব্যাসার্ধ তত গুণ হবে, কারণ দুটো একই অনুপাতে পরিবর্তিত হচ্ছে। আর পৃথিবীর ভর, তাহলে এটা বলেছে বৃহস্পতির ভরটা পৃথিবীর ভরের কত গুণ বলেছে, 309 গুণ। 309 ইন্টু m2, m2 ধরলাম পৃথিবীর ভর। আর ব্যাসার্ধটা কত গুণ বলে দিয়েছে, ব্যাস যত গুণ ব্যাসার্ধ তত গুণ, এটা আমাদের মাথায় রাখতে হবে, 11 গুণ। তাহলে 11 ইন্টু r2, r2 হলো পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ যদি 11 গুণ হয় ব্যাসও 11 গুণই হবে, কারণ ব্যাসার্ধ দ্বিগুণ করলে আমরা ব্যাস পাই, তো জিনিসটা একই রকম হবে। তো এদের কি বার করতে বলেছে, জি এ, আচ্ছা জি এর মান বৃহস্পতি। তো আমরা জানি জি সমান gm/r²। তাহলে বৃহস্পতির যে জি সেটা যদি g1 বলি, আর পৃথিবীর যদি বলি g2, বৃহস্পতির অভিকর্ষ যে ত্বরণ g1, পৃথিবীর ক্ষেত্রে হলো g2, তাহলে g1/g2 লেখা যায়, দেখো gm1/r1² বাই gm2/r2²। তাহলে এটা চলে এলো m1/m2 ইন্টু r2/r1 হোল স্কোয়ার। তাহলে m1/m2টা কত আসছে, 309, আর r2/r1 আসছে 1/11 হোল স্কোয়ার। তাহলে এটা চলে আসছে 309 ভাগ 121, এটা আসছে 2.5537। তাহলে অর্থাৎ g1 সমান g2 ইন্টু 2.5537। এবার পৃথিবীতে জি এর মান কত, 9.81 ইন্টু g2টা হলো, এটা হলো বৃহস্পতি, এটা হলো পৃথিবী। তাহলে g2-র কত গুণ, 2.5537 গুণ, 37কে 4ও করে দিতে পারো, তাহলে সেটা কত আসছে ইন্টু 9.81, মানে 25.05 মিটার/সেকেন্ড স্কোয়ার। 25 করেছে ওরা, 05 ইন্টু না 25.05 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা ঠিকই আছে, এটাই আমাদের উত্তর। 25 গুণ 25 লিখলেই চলবে, অসুবিধা নেই। তো 2 অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। তো 3 অঙ্কটা, তো 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটি তথ্যভিত্তিক গন্ডগোল আছে। ওটা মনে হচ্ছে 3,84,000 কিমি হবে, ওরা 38,400 কিমি দিয়েছে, ওইটার জন্য উত্তরটা আমাদের মিলল না। তো আমরা 2 অঙ্কটা করে ফেলেছি। এরপর 3 অঙ্কে কি বলেছে, m1 m2 ভর, দুটো ভর,
একটা m1 একটা m2, এটা m1 এটা m2, ডি দূরত্বে আছে। আচ্ছা, কি প্রশ্ন? প্রশ্ন দিয়েছে প্রমাণ করো যে অবস্থানে বস্তু দুটির জন্য মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0 সেখানে মহাকর্ষীয় বিভবের মান এত। চলো দেখি। তো ধরে নিলাম m1 থেকে x দূরত্বে একটা বিন্দু p বিন্দুতে, মনে করি p বিন্দুতে প্রাবল্য 0। প্রাবল্য 0 কেন হয়েছে? তো দেখো, একটা যদি ভর থাকে, একটা যদি m ভর হয়, তার থেকে কোনো r দূরত্বে প্রাবল্য কত? gm বাই r স্কয়ার। সেটা কোন দিকে? এর দিকে। তাহলে এই বিন্দুতে m1 এর জন্য প্রাবল্য হবে এদিকে, সেটা যদি e1 হয়, আর m2 এর জন্য প্রাবল্য হবে এদিকে। এবার দুটো প্রাবল্যের মান তো বিপরীতমুখী দেখতে পাচ্ছি। যদি দুটো সমান হয় তাহলে একে অপরকে তারা কি করবে? প্রশমিত করে দেবে। তাহলে প্রশমিত করলে ওখানে লব্ধি প্রাবল্য কত হবে? 0 হবে। তাহলে e1টা কত? অতএব e1 সমান e2। তাহলে কত আসছে? g m1 বাই x স্কয়ার, এইটুকুনি x সমান g m2 বাই, এটা d হলে এইটুকুনি হবে d মাইনাস x হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা রুট m1 বাই x সমান আসছে রুট m2 বাই d মাইনাস x। এখান থেকে আমরা dx টা বার করে নেব এবং d মাইনাস x টা বার করে নেব। তাহলে x টা কত আসছে এখান থেকে? তাহলে আসছে x রুট m2 সমান রুট m1 d মাইনাস রুট m1 x। তাহলে এটা এদিকে আসলো, তাহলে x চলে এলো m1 d বাই রুট ওভার m1 প্লাস রুট ওভার m2। তাহলে এই হচ্ছে এই বিন্দুতে m1 থেকে x দূরত্বে এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান 0। তাহলে বিভব কত? সুতরাং ওই বিন্দুতে বিভবের সূত্র কি? মাইনাস gm বাই r। বিভব দেখো স্কেলার রাশি, তাহলে মাইনাস g m1 বাই x মাইনাস g m2 বাই d মাইনাস x। ওকে, তাহলে d মাইনাস x টা বার করে নি, কত আসছে? এটা d মাইনাস x করলে দেখো d মাইনাস রুট m1 d বাই রুট m1 প্লাস রুট m2। এটা করলে আমাদের হিসেবে কত আসছে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে দেখো এটা আসছে, এটা এই লসাগু করি, তাহলে dm1 রুট ওভার m1 d আসবে, এখানে একটা মাইনাসে আছে, তাহলে এটা কাটাকুটি করে হবে রুট m2 d বাই রুট m1 প্লাস রুট m2। এবার তাহলে আমাদের কি কাজ হবে? এইখানে বিভবের সূত্র কি? m ভর থেকে r দূরত্বে প্রাবল্য gm বাই r স্কয়ার হয়, আর বিভব কত হয়? মাইনাস gm বাই r। তাহলে এর জন্য কত হলো? মাইনাস gm বাই x, এটা x দূরত্বটা, আর এর থেকে দূরত্ব কত? d মাইনাস x, তাহলে হলো মাইনাস, তাহলে এখানে একটা মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে প্লাস হয়ে যাবে। এবার তাহলে আমাদের কি কাজ হবে? এই যে x এর মান বার করেছি আর d মাইনাস x এর মানটা বার করেছি, সেই দুটো এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা হিসাব করে নেবো। তো চলো আমরা হিসাবটা করে ফেলি, তোমরাও আমার সাথে করো, তাহলে এই উত্তরটা আমরা করে ফেলতে পারবো। এখানটা মুছে দিলাম। তাহলে আসছে বিভবকে আমরা ভি দিয়ে লিখি, আমরা শিখেছি। তাহলে মাইনাস জি কমন গেল, দেখো দেখো m1 বাই এক্স, m1 বাই এক্স এর মান হচ্ছে এইটা, তাহলে এক্স যদি বসাও বাই বসাও তাহলে এটা আসবে রুট m1 d বাই এটা, তাহলে বাইটা উপরে উঠে চলে গেল রুট m1 প্লাস রুট m2 হলো প্লাস, আচ্ছা আমি পাশে লিখি প্লাস, আচ্ছা m2 বাই জিটা তো কমন নিয়ে নিয়েছি, m2 বাই d মাইনাস এক্স, তাহলে m2 বাই, তাহলে এখানে কত হবে রুট m2 d বাই যেটা সেটা উপরে চলে যাবে, তাহলে রুট m1 প্লাস রুট m2 হয়ে গেল, সহজে হয়ে গেল। তাহলে এবার থেকে আমরা কি করব, এবার যেটা একটু কমন যাবে সেটা আমরা কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে আসছে দেখো মাইনাস জি রুট m1 প্লাস রুট m2, দেখো দুটোতেই আছে, নিচে একটা d আছে, আর এখানে থাকছে আমাদের কত থাকছে, দেখো রুট m আর m, তাহলে উপরে একটা রুট m পড়ে থাকবে, রুট m1 এখানে একটা রুট m2 পড়ে থাকবে, তার মানে এটা হোল স্কয়ার, এটা প্লাস এটা ইনটু এটা একই জিনিস দুবার এসছে, তাই ওটাকে আমরা হোল স্কয়ার লিখে দিলাম। বোঝা গেল? এখান থেকে আমরা যদি ওপরটা কমন নিই
বাই ডি কমন নিই, তাহলে এখানে থাকলো √m1 √m2, তাহলে ব্র্যাকেটে কত √m1 প্লাস √m2, আগেও একটা আছে, তাহলে একই জিনিস দুবার পাশাপাশি থাকলে সেটা হোল স্কোয়ার হয়, তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে তাহলে আসছে -g/d, এটা হোল স্কোয়ার, তাহলে কত লেখা যাবে m1 প্লাস m2 প্লাস 2√m1 m2, তাহলে এটাই আমাদের উত্তর মনে হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটাই আমাদের দেওয়া আছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। খুব ভালো অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। তাহলে কি করলাম, যে বিন্দুতে প্রাবল্য 0 সেখানে তার স্থানাঙ্কটা বার করলাম, m1 থেকে দূরত্ব x, m2 থেকে দূরত্ব d - x, সেই দুটো বার করে ওই বিন্দুতে বিভবের সূত্র কি, m ভর থেকে r দূরত্বে বিভবের ক্ষেত্রে কোনো দিক হয় না, কারণ বিভব হলো স্কেলার রাশি, তাহলে gm/r -gm/r, তাহলে m1 এর ক্ষেত্রে হলো -gm1/x আর m2 এর ক্ষেত্রে হলো -gm2/d - x। এবার dx এর মানটা বসিয়ে দিলাম, d - x এর মানটা বসিয়ে দিলাম, হিসেব করলাম, হিসেব করে আমাদের উত্তর চলে এলো। ঠিক আছে, চলো আমরা 3 অবধি করে ফেলেছি। আচ্ছা, পরে একটা ছবি দেওয়া অঙ্ক আছে, এটা আমি একটু মুছে নিই, তোমরা ছবিটা অঙ্কটা পড়ে নাও, ততক্ষণ আমি একটু এটা পরিষ্কার করে নিই। তো তোমরা জানাবে আমার কাছে ক্লাস করে কেমন লাগছে, অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, আর ভালো করে বুঝে নাও এবং দেখে নাও। তো 4 নম্বর অঙ্কে যেটা বলেছে, m ভরের একটি ধাতব বলকে l দৈর্ঘ্যের একটি সুতোর সাহায্যে একটি দৃঢ় অবলম্বন থেকে সমান্তরালভাবে a দূরত্বে দুটোই ধাতব বল দেখতে পাচ্ছি ছবিতে আমরা, a ব্যবধানে রাখা আছে। আচ্ছা, সুতোগুলোর দৈর্ঘ্য l আর ব্যবধানটা a। যদি এদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করে, তাহলে বলের জন্য সুতো দুটি উল্লম্বের সঙ্গে কত কোণ করবে। দেখো, তো এখানে একটা বল আছে, চারেরটা, আবার এখানে একটা বল আছে, ভরগুলো কি ক্যাপিটাল এম না স্মল এম? ক্যাপিটাল এম। এই লেন্থটা বলেছে এল, মোস্ট প্রবাবলি ক্যাপিটাল এল, হ্যাঁ ক্যাপিটাল এল, আর এই ডিস্টেন্সটা বলে দিয়েছে এ। তো এরা পরস্পরকে আকর্ষণ করবে, তো আকর্ষণ করলে এর এইদিকে একটা এর দুজনকে টানবে, তাহলে আকর্ষণ যে বলটা কাজ করবে, তো সেটার জন্য আমাদের বলেছে এখানে কি উল্লম্বের সঙ্গে কত কোণ। তো আকর্ষণ যদি করে, সে আকর্ষণ বলের প্রভাবে এছাড়াও আর কি কি থাকবে দেখো, ধরো একটা, আমি যে কোনো একটার ক্ষেত্রে দেখাচ্ছি, ধরো এইটার ক্ষেত্রে, তো এটা ধরো উল্লম্ব এই বরাবর ছিল, তো আকর্ষণ বলের জন্য এরকম জায়গায় এলো, তো এদিকে একটা মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করছে এফ, এদিকে তার একটা এমজি কাজ করবে, এদিকে একটা টেনশন টি কাজ করবে। এটা যদি থিটা কোণ বলি, থিটাটা বার করতে হবে, তাহলে এদিকে হচ্ছে এমজি এদিকে টি কস থিটা, কারণ এটা থিটা হলে এটাও থিটা, এদিকে হচ্ছে টি সাইন থিটা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব সাম্যাবস্থায় তাহলে কে কাকে ব্যালেন্স করছে, এমজি যেটা ধাতব বলগুলির ওজনকে ব্যালেন্স করছে টানের কস উপাংশ, আর সাইন উপাংশ ব্যালেন্স করছে মহাকর্ষ বলকে। তাহলে সাম্যাবস্থায় টি সাইন থিটা, মহাকর্ষ বলটা কত, জি এম এম বাই এ স্কোয়ার। ওকে, আকর্ষণ বলটা জি এম এম বাই এ স্কোয়ার, আর টি কস থিটা সমান চলে আসছে আমাদের এমজি, টি কস থিটা সমান এমজি। তাহলে এখান থেকে আমরা যদি ভাগ করে দিই, তাহলে সাইন উপাংশ ব্যালেন্স করলো মহাকর্ষ বলকে, কস উপাংশ ব্যালেন্স করলো আমাদের এমজিকে। ঠিক আছে, আমাদের উত্তরটা কি ফর্মে দিয়েছে, হ্যাঁ এরকম একটা আকারেই দিয়েছে, ট্যান থিটাই বার করতে হবে। ট্যান থিটা চলে এলো জি এম, এটা এমটা বড় হাতের এম হবে, তাহলে জি ভাগ করে দিচ্ছি, তাহলে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার ভাগ এটা মানে ইন্টু 1/mg, তাহলে চলে এলো জি এম বাই এ স্কোয়ার জি। তাহলে অতএব থিটা চলে এলো উল্লম্বের সঙ্গে, এটা উল্লম্ব, তার সাথে কতক্ষণ থিটা সমান ট্যান ইনভার্স জি এম বাই এ স্কোয়ার জি। তাহলে উল্লম্বের সঙ্গে কতক্ষণ করছে, জি এম বাই ট্যান ইনভার্স জি এম, এটাই তো আমাদের উত্তর দিয়েছে, হ্যাঁ ট্যান ইনভার্স জি এম বাই এ স্কোয়ার জি
উল্লম্বের সঙ্গে কত কোণে তারা ইনক্লাইন থাকবে বা নত থাকবে, সেটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্ন। ঠিক আছে, তো 4 আমরা করে ফেলেছি। এরপর আমরা 5 নম্বর গাণিতিক সমস্যায় চলে যাব, যে এরপর যেটা বলেছে। এই তো ব্যাপার, খুব সহজ অঙ্ক, একটু বুদ্ধি করে করতে হবে। সাম্যাবস্থা মানে ব্যালেন্স, মানে এই অ্যাঙ্গেল করে তারা স্থির হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের টানের যে উপাংশ, দুটো উপাংশ, একটা কস একটা সাইন, তাহলে কস উপাংশ ব্যালেন্স করলো এমজিকে, আর সাইন উপাংশ ব্যালেন্স করলো ফ্রিকশন আমার ফোর্সকে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এদের মধ্যে যে আকর্ষণ, এই বলটার এদিকে দিয়েছি কেন, কারণ এ কে নিজের দিকে টানছে, আবার এর ওপর করলে বলটা এদিকে হতো, টান দড়িটা এরম, সুতোটা এরম হতো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সূত্র। তো এবারে অ্যাঙ্গেলটা এখানে খুব ক্ষুদ্র হবে, কারণ জিটা তো একটা মহাকর্ষীয় ধ্রুবক, কত 6.67 10⁻11। তো যেহেতু অ্যাঙ্গেলটা খুব ক্ষুদ্র, তাই আমরা এদের যে দূরত্বের পরিবর্তনটা হচ্ছে কাছে আসলে, সেটাকে আমরা নেগলেক্ট করলাম, জাস্ট এখানে কত অ্যাঙ্গেল হতে পারে একটা আইডিয়া করলাম। তো যাই হোক, আমাদের 4 আমরা করেছি, এবার 5 কি বলেছে দেখব। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, খুব সুন্দরভাবে বুঝে নেবে। দেখি, 3.2 কেজি ভরের একটি খণ্ড এ এবং বি পরস্পর, দুটি খণ্ড এ এবং বি পরস্পর থেকে 16 সেমি দূরে আছে। এখানে একটা এ আছে, একটা বি আছে, এই দূরত্বটা 16 সেমি বলে দিয়েছে। এখানে একটা 3.2 কেজি, এখানে একটা বিতেও 3.2 কেজি, দুটো ভর আছে। আচ্ছা আচ্ছা, তাদের সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটি বিন্দু সি। তো এদের লম্ব সমদ্বিখণ্ডক মোটামুটি এটা হবে, একটা বিন্দু সি, এখানে একটা সি বিন্দু নেওয়া হলো, সি। আচ্ছা, আর ডিটা হচ্ছে মিডিল পয়েন্ট, এর মধ্যবিন্দুটা ডি, তাহলে এই দূরত্বটা বলে যে 6 সেমি। খুব ভালো কথা। আচ্ছা, বস্তুটি, আচ্ছা 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 আমি কোশ্চেনটা পড়িনি এখনো। তাদের সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর থেকে একটি বিন্দু সি থেকে একটি ক্ষুদ্র ভরের বস্তুকে, ধরো এখানে একটা বললাম ক্ষুদ্র ভর আছে এম কেজি, এম কেজি প্রথমে আছে, সিতে আছে, যখন ডি বিন্দুকে অতিক্রম করবে তখন তার বেগ কত, এবং সি ও ডি বিন্দুতে তাদের ত্বরণ কত। খুব ভালো কোশ্চেন দিয়েছে। তো দেখো, আমাদের এখানে আমরা দুটো শক্তির ধারণা পেয়েছি, একটা হলো গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। তো যেখান থেকে আমরা ছাড়ি একটা বস্তুকে, ধরো আমি পেনটাকে হাত থেকে ছেড়ে দেবো, তাহলে এই মুহূর্তে যখন ছাড়ছি সেই মুহূর্তের কোনো বেগ নেই, তাহলে গতিশক্তি 0 হবে, তাহলে ওই অবস্থানে তার শুধু স্থিতিশক্তি থাকবে। আবার সে যখন ডিতে আসবে তার একটা বেগ থাকবে, আবার স্থিতিশক্তিও থাকবে, কারণ স্থিতিশক্তির সূত্র কি শিখেছি, স্থিতিশক্তির সূত্র শিখেছি মাইনাস জি m1 m2 বাই আর। দেখো ভালো করে বুঝবে। তো সি আর গতিশক্তি মানে জানি হাফ mv স্কয়ার। খুব মন দিয়ে বুঝবে অঙ্কটা, খুব ভালো অঙ্ক। তো আমরা এখানে কার গতিশক্তি বার করছি, এখানে যে একটা ক্ষুদ্র ভর m কেজি আছে তার। তাহলে সি বিন্দুতে প্রথম বার করি স্থিতিশক্তি। তাহলে এই দেখো m1 m2 এর একটা আছে, এর জন্য এখানে একটা স্থিতিশক্তি হবে, এর জন্য এখানে একটা স্থিতিশক্তি হবে। তাহলে কত হবে, মাইনাস জি 3.2 ইন্টু এম বাই আর। আটটা কত, এইটা যদি 16 হয় তাহলে এইটুকুনি 8, তাহলে এই অতিভুজটা, তাহলে এটা অতিভুজটা কত, √6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার মানে 10 সেমি, মানে 10/100। যেহেতু আমরা এসআইতে করছি, 10/100 মানে হচ্ছে 0.1 মিটার, মানে এটাকে আমরা 0.1এও লিখতে পারি। সিমিলারলি এই ভরটাও 3.2 কেজি দিয়েছে, তাহলে এর জন্য স্থিতিশক্তি এটাই হবে। তাহলে মোট স্থিতিশক্তি হলো ইন্টু 2, মানে দুটো আছে বলে এই জিনিসই দুবার যোগ হবে, তাই ইন্টু 2 করে দিলাম। আর এখানে গতিশক্তি কত, সি বিন্দুতে গতিশক্তি কত, এখান থেকে স্টার্ট করে, তাহলে এখানে ইউ 0, তাহলে এখানে গতিশক্তি 0। তাহলে মোট শক্তি পেয়ে গেলাম দুটো যোগ করে। এবার চলে আসি ডি বিন্দুতে স্থিতিশক্তি। দেখো স্থিতিশক্তি মানে ডিতে যখন এসছে এম ভরটা, তখন তাদের দূরত্ব এইটুকুনি, মানে 8 সেমি। তাহলে তখন কত হবে, জি ইন্টু 3.2 ইন্টু এম ইন্টু 2, কেন দুটোর জন্য, এর জন্যও একটা, এর জন্যও একটা, বাই এটা ছিল 10 সেমি দূরে,
এখন যখন ডিতে আসবে এম ভরটা, তখন প্রত্যেকটা 3.2 কেজি থেকে তাদের দূরত্ব হবে 8 সেমি, মানে 0.08। আর এখানে সে যখন পৌঁছতে তার বেগ যদি মানে আমরা ভি বলি, তাহলে তার গতিশক্তি তাহলে ওখানে তার গতিশক্তি হলো 2 কেন গুণ হলো বোঝা গেল, এর জন্য একটা স্থিতিশক্তি, এর জন্য স্থিতিশক্তি, যেহেতু দুটোর ভর একই এ আর বি, দুজনের জন্য স্থিতিশক্তি জি এম এম বাই আর দুটোরই ভ্যালু সমান হবে, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তো আমরা কি জানি, মহাকর্ষীয় ক্ষেত্রে শক্তি সংরক্ষণ হয়, তাহলে এখানে মোট শক্তি যা, এখানেও মোট শক্তি তাই, তাই দুটোকে সমষ্টিটাকে সমান করে দেবো। তাহলে সুতরাং আমরা আসছে তো বোর্ডে পুরোটা, তাহলে আমরা তাহলে শক্তি সংরক্ষণ অনুসারে, সুতরাং শক্তি সংরক্ষণ করে পাচ্ছি এখানে মোট শক্তি কত এলো, মাইনাস জি, এটা আসছে কত 6.4 এম বাই 0.1 প্লাস 0 সমান মাইনাস জি 6.4 এম বাই 0.08 প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভিটা ক্যালকুলেট করে নেবো এবার সহজে ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে এখান থেকে আমরা যদি হিসেব করি, তাহলে আমরা কি পদ্ধতি প্রয়োগ অবলম্বন করলাম, মহাকর্ষীয় ক্ষেত্র যেহেতু সংরক্ষিত ক্ষেত্র, তাই এর প্রত্যেকটা বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তির যোগফলটা ধ্রুবক হবে, সেই ধারণা থেকে আমরা এখান থেকে এবার ভিটা বার করব। তোমরা নিজেরাও করে নিতে পারবে। এমটা কেটে গেল, তাহলে আমাদের চলে আসছে জি মানে 6.67 ইন্টু 6.67 ইন্টু 10⁻⁻11। আমি ক্যালকুলেটরে জি এর ভ্যালুটা একবারে বসাচ্ছি, এটাকে এদিকে আনছি, তাহলে 6.4, এই দুটোতেই এটা আছে তাহলে কমন যাবে, ইন্টু ব্র্যাকেটে এটা এদিকে আসলে আসছে 1/0.08 মাইনাস 1/0.1, এটা চলে এলো ইন্টু তাহলে 2, ভি স্কোয়ারের মান এলো 2.1344 ইন্টু 10⁻⁻9, তাহলে রুট করতে হবে, রুট করলে আমাদের এলো ভি এর মানটা চলে এলো, উত্তরটা কেমন মতন এসছে 4.62 10⁻⁻5। ভ্যালুটা খুবই কেমন মতন এসছে, উত্তরটা আমরা দেখে নেব উত্তরটা ঠিক আছে কি এখানে। উত্তরটা তো মনে হচ্ছে ঠিক দেওয়া নেই, ক্যালকুলেশনটা আমি আরেকবার দেখে নিই। তো আমার তো মনে হচ্ছে উত্তরটা এটাই হবে, তো তোমরা একটু দেখে নিও হিসেবটা আমি কোথাও ভুল করেছি কিনা, যদি করি তাহলে আমাকে সেটা জানাবে। আচ্ছা, নেক্সট পার্ট বলেছে, নেক্সট পার্ট আমাদের বলে দিয়েছে সি এবং ডি বিন্দুতে ত্বরণ কত, ত্বরণ মানে বল বাই ভর। তো দেখো আমরা ফার্স্ট পার্টটা করলাম, এবার সেকেন্ড পার্ট, তাহলে এটা হয়ে গেছে কমপ্লিট। তো ত্বরণ মানে বল বাই ভর। তো এর উপর এ একটা আকর্ষণ করছে এদিকে, আবার এও করছে, তাহলে সে দুটো একটা লব্ধি থাকবে। মানে এইখানে যদি সি বিন্দুতে বলি এদিকে একটা কাজ করছে জি 3.2 ইন্টু এম, আটটা কত বেরিয়েছিল 0.1 স্কোয়ার, আবার এদিকেও একটা লোক বল থাকবে এফ, দুটো এক, এটাও যা এটাও তাই, কারণ দুটোই 3.2, তাদের একটা লব্ধি থাকবে এই বরাবর। যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, তাহলে এটা হচ্ছে 2f cos থিটা। তাহলে লব্ধি বল অতএব সি বিন্দুতে, কারণ এদিকে এফ cos থিটা, এর এদিকে এফ সাইন থিটা, এদিকে একটা এফ সাইন থিটা আছে, তাহলে দুটো এফ সাইন থিটা কি হচ্ছে এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে দুটো এফ cos থিটা লব্ধি বল হিসাবে কাজ করছে। তোমরা জানো সি বিন্দুতে এফ সমান তাহলে হলো 2 ইন্টু জি ইন্টু 3.2 ইন্টু এম বাই 0.1 স্কোয়ার ইন্টু কস থিটা। কস থিটা এটা যদি থিটা হয় তাহলে কস থিটা আসছে দেখো 6/8, এটা যদি থিটা হয় আমাদের এই দেখো এটা এসছে কত, এটা এসছে 8, এটা 6, এটা 10, তাহলে কস থিটা কত হবে 6/8, 6/8। তাহলে ত্বরণটা কত হবে, সি বিন্দুতে ত্বরণ মানে ভর দিয়ে ভাগ এফ বাই এম, তাহলে 2 ইন্টু জি মানে 6.67 10⁻⁻11 ইন্টু 3.2 ইন্টু বাই হচ্ছে 0.1 স্কোয়ার ইন্টু 6/8।
8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে এটাকে 6 দুটো সেমিতে আছে, এটা তো অনুপাত করছি, 6/8 করলেও যা হবে, মিটারে করে নিই অনুপাত করলেও তাই হবে। তাহলে এটা কত আসছে আমরা হিসাব করে নিই ত্বরণটা। তাহলে 2 × 6.67 × 10⁻11 × 3.2 × 6 ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার × 8, 3.2 × 10⁻8, এটাই উত্তর হবে। উত্তর ভুলভাল কিছু দেওয়া আছে, 3.2 × 10⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাই উত্তর হবে। উত্তর তো দেখতে পাচ্ছি এটা আলাদা কিছু দেওয়া আছে, যেটা করছি সেটাই উত্তর হবে। এটা ঠিকই আছে উত্তর, আশা করি। তোমরা তাও দেখো আমার ক্যালকুলেশনে যদি খুব ভুল না হয়ে থাকে, উত্তর এটাই আসবে। 2 × 6.67 × 10⁻11 ইন্টু হচ্ছে আমাদের 3.2 ইন্টু বাই হচ্ছে 0.1 স্কোয়ার। তা একবার দেখে নিই টোটাল হিসেবটা, 6/0.1 স্কোয়ার ইন্টু হচ্ছে 8। হ্যাঁ ঠিক আছে। আর ডি বিন্দুতে যদি বলো, যখন ডি বিন্দুতে চলে এসেছি, ডিতে এও যত বল দিয়ে আকর্ষণ করছে, এও একই বল দিয়ে আকর্ষণ করছে। ডি বিন্দুতে এম ভর আছে, এদিকেও সমান দূরত্বে 3.2 কেজি আছে, এদিকেও 3.2 কেজি আছে, তাহলে দুটো তো সমান বল দিয়ে আকর্ষণ করবে। তাহলে ডি বিন্দুতে লব্ধি বল কত হচ্ছে? 0। তাহলে লব্ধি বল যদি 0 হয় তাহলে ত্বরণটা 0 হবে। তাহলে ডি বিন্দুতে ত্বরণ চলে এলো, এখানে এফ নেট হচ্ছে এদিকে এফ এদিকে এফ, তাহলে 0, অতএব ডি বিন্দুতে ত্বরণ হচ্ছে 0। ওকে, তাহলে অঙ্কটা আমরা করে ফেলে এবং উত্তরটা মিললো না, ঠিক আছে। তো যেটা উত্তর এসছে আশা করি এটাই আমাদের অঙ্কের উত্তর হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পরের কোশ্চেন হচ্ছে 5। তো আমি 5টা অঙ্ক করিয়ে দিলাম, আমার একটু কাজ আছে, তো তোমরা বাকি যে 5টা অঙ্ক নেক্সট ভিডিও ক্লাসে তোমরা 5টা অঙ্ক দেখে নাও, বাকি 5টা অঙ্ক পরের ক্লাসে আমি দেখিয়ে দেবো। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই মন দিয়ে পড়াশোনা করো। আর অঙ্ক যেগুলো করেছি হর্স নিউমেরিক্যাল প্রবলেম অল্প 5টা করালাম, 10টা আছে, 2টো ভিডিও করে দেবো। তো তোমরা ভালো করে অবশ্যই দেখে নেবে আর কোশ্চেনগুলো ভালো করে বুঝে নেবে কিভাবে আমি সমাধান করলাম, আর এই উত্তরটা তোমাদের এটাই আসছে কিনা একটু আমাকে জানাবে প্রত্যেকে। ঠিক আছে, এটা তোমাদের কাজ দিলাম। হিসেবটা একটু দেখে আমাকে জানাবে হিসেবটা আমি ঠিক করেছি কিনা, ক্যালকুলেশন ভুল হয়ে যেতেই পারে কোথাও, তো মান টান বসাতে গিয়ে। তো যাই হোক, তোমরা একটু দেখো, আমিও দেখবো, যদি কোথাও ভুল থাকে পরের ভিডিও ক্লাসে আমি বলে দেবো। ভুল কোথাও নেই, আমি একবার তো দেখে নিলাম টোটালটা, এটাও ঠিকই আসছে মনে হচ্ছিল, হিসেবটা দেখলাম ক্যালকুলেটরে যে, তো ঠিকই আছে। তো 5টা অঙ্ক দেখো, পরের ক্লাসে আমি বাকি 5টা অঙ্ক সমাধান করে দেবো। আজকে ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো আর খুব মন দিয়ে পড়াশোনা করো।